স্নেহের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। একদিন কয়েকজন শিক্ষার্থী বিখ্যাত দার্শনিক সক্রেটিসের নিকটে এসে বললেন যে আমরা যা চাই, যা কিছু অর্জন করতে চাই তা অর্জন করতে পারি না। এটা আমরা কীভাবে পাবো? যে জিনিসটা আমরা প্রত্যাশা করি সেই প্রত্যাশিত বিষয়টা আমরা কীভাবে অর্জন করব, তার জন্য আমাদেরকে কিছু পরামর্শ দিন। তখন সক্রেটিস তাদের সাথে কথা বলে বুঝতে পারলেন তাদের অবস্থা। তখন তিনি বললেন, তাহলে তোমরা আগামীকাল আমার কাছে আসো, তোমাদেরকে আমি দেখাবো কিভাবে তোমাদের সাফল্য, কিভাবে তোমাদের প্রত্যাশিত, তোমরা যে জিনিসটাকে কল্পনা করো, স্বপ্ন দেখো, সেই জিনিসটাকে কিভাবে তোমরা অর্জন করতে পারবে। তবে তোমরা আগামীকাল আসো। আর এখন সক্রেটিসের কথা মতো পরের দিন সেই কয়েকজন শিক্ষার্থী চলে আসলেন। এখন যখন আসলো তাদের ভিতরে তিনজন শিক্ষার্থীকে নিয়ে তখন কি করলেন, তারা সংখ্যায় তিনজন ছিল। যাও, এই শিক্ষার্থী তিনজনকে নিয়ে তখন একটি নদীর পাড়ে চলে গেলেন। নদীর পাড়ে গিয়ে তাদেরকে বললেন, পানির ভিতরে তোমাদেরকে যেতে হবে। এক পর্যায়ে যখন পানির ভিতরে, নদীর ভিতরে যখন তারা বুক পর্যন্ত পানির ভিতরে যখন অবস্থান করলো, তখন সক্রেটিস তাদেরকে তাদের মাথার উপর চাপ দিয়ে ধরল, যাতে তারা উপর দিকে উঠতে না পারে। এই পানির ভিতরে যখন তারা ডুবন্ত অবস্থায় কিছুক্ষণ থাকলো, তখন বাঁচার জন্য ছটফট করতে শুরু করলো। যখন সক্রেটিস বুঝতে পারলো যে তাদের জীবন মরণাপন্ন, অর্থাৎ তাদের প্রাণ যায় যায় অবস্থা, এরূপ অবস্থায় তখন তিনি তাদেরকে উপর দিকে টেনে উঠালেন। তখন তিনি বললেন, তোমরা পানির ভিতরে যখন ছিলে, ডুবন্ত অবস্থায় তোমরা কি প্রত্যাশা করতেছিলে? তোমাদের মনের অবস্থাটা কি ছিল? তখন সক্রেটিসের কথা শুনে তখন ওই তিন শিক্ষার্থী বলল যে আমরা কি ভাববো, পানির ভিতরে যখন আমরা ছিলাম তখন শুধু ভাবতেছিলাম কি করি আমরা একটু অক্সিজেন পাই, কিভাবে একটু বেঁচে থাকতে পারি। শুধু একটি মাত্র উদ্দেশ্য তখন আমাদের ছিল, একটু অক্সিজেনের প্রয়োজন। তখন সক্রেটিস বললেন, পানির ভিতরে ডুবন্ত অবস্থায় তোমরা যে প্রত্যাশা করতেছিলে শুধুমাত্র একটি জিনিস, অক্সিজেন। ঠিক এইভাবে তখন পৃথিবীর অন্য কোনো চাওয়া পাওয়া তোমাদের মনের ভিতরে কাজ করেনি, সুতরাং তোমরা ওই সময় চাইতেছিলে শুধু অক্সিজেন। ঠিক এইভাবে তোমার প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে তুমি যদি কোনো একটা স্বপ্নকে পূরণ করতে চাও, তোমার সেই কাঙ্ক্ষিত বিষয়টাকে পেতে চাও, তবে তোমাকে ঠিক এভাবে তোমাকে একটা টার্গেট স্থির করতে হবে। শুধু একটি মাত্র জিনিসকে তোমার লক্ষ্য বস্তুতে আনতে হবে, তবেই তুমি সফল কাম অর্জন করবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের পরীক্ষায় তোমাদের একটা টার্গেট থাকতে হবে, তোমাদের একটা লক্ষ্য স্থির করতে হবে। তোমরা পরীক্ষায় কি করতে চাও? পরীক্ষায় তোমার জীবনের সাফল্য অর্জন করতে হলে তোমাকে একটি লক্ষ্য স্থির করতে হবে। ধরো তোমার প্রথমত কি লাগবে, একটি ভালো রেজাল্ট লাগবে। এই রেজাল্টের জন্য তোমাকে কী করতে হবে? নিয়মিত পড়ালেখা করতে হবে, পড়াশোনায় তোমাকে মনোযোগী হতে হবে। সুতরাং আজকের ক্লাসের মধ্য দিয়ে যাতে তোমরা পড়াশোনায় একটু আগ্রহী হয়ে উঠতে পারো, পূর্ব থেকে যেন তোমার পরবর্তী অবস্থাটা আরও ভালো হয়, সেই প্রত্যাশা রেখে আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো চলো, আজকে আমি তোমাদেরকে প্রনাউন রেফারেন্সের সর্বশেষ বিষয়টি, যে পর্যায়ক্রমে আমি তোমাদেরকে ইতিপূর্বে ক্লাসে যে বিষয়গুলো শিখিয়েছি, প্রনাউনের বিভিন্ন প্রকারভেদ, আজকে আমরা সর্বশেষ প্রকারভেদ বিষয়গুলো আলোচনা করব। একটি হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, আরেকটি হচ্ছে রিলেটিভ প্রনাউন, আরেকটি হচ্ছে রেসিপ্রোকাল প্রনাউন। প্রথমত ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলতে কি বুঝো? ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ওকে শিক্ষার্থী দেখো, এই যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, এখানে এই বিষয়টি কিভাবে আমরা জানবো? ডিস্ট্রিবিউটিভ কথাটার অর্থ ডিস্ট্রিবিউটিভ, এখানে আছে ডিস্ট্রিবিউট, ডিস্ট্রিবিউট হচ্ছে তোমার ভাগ। এর অর্থ হচ্ছে বিচ্ছিন্ন করা, পৃথক করা, বিভাজন করা, বন্টন করা, বিতরণ করা। তাহলে এই ভাগ থেকে এখানে চলে আসছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এর অর্থ হচ্ছে আমাদের
বিভাজনমূলক সর্বনাম, বন্টনকারী সর্বনাম। অর্থাৎ যে প্রোনাউনগুলো দ্বারা কোনো ব্যক্তি বস্তুকে তোমার সার্বিকভাবে না বুঝে প্রত্যেকটি ব্যক্তি বস্তু কি করে এক এক করে বোঝানো হবে, সার্বিকভাবে না বুঝে প্রত্যেকটি ব্যক্তি কিংবা বস্তুকে পৃথক পৃথকভাবে বোঝানোর জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তাদেরকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে কাদেরকে বুঝি কয়েকটা উদাহরণ খেয়াল রাখো। যেমন না, ইচ, every, either, neither, এই বিষয়গুলো। যেমন উদাহরণটি খেয়াল করে দেখো, none of the students are present here। এখানে একটু খেয়াল করে দেখো। এবার মজার একটা বিষয় হচ্ছে এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলোর পর অবশ্যই তোমার কি থাকবে, সাবজেক্ট তোমার প্লুরাল হতে পারে, কিন্তু ভার্ব কিন্তু অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে সিঙ্গুলার। কিন্তু এখানে কিন্তু একটা ভুল আমি ব্যবহার করে ফেলেছি, যে প্লুরাল নাম্বার ব্যবহার করেছি। যেহেতু নান অফ দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের অনেকগুলো শিক্ষার্থী রয়েছে, এখানে সার্বিকভাবে না বুঝে প্রত্যেকটি শিক্ষার্থী কি করা হচ্ছে, এখানে সকল শিক্ষার্থীকে এখানে পৃথক পৃথকভাবে এক এক করে বোঝানো হচ্ছে। তার মানে এখানে এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলোর পর তোমার অবশ্যই ভার্ব সিঙ্গুলার হবে। সুতরাং এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে ইজ। নান অফ দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের কোনো শিক্ষার্থী এখানে উপস্থিত নেই। তারপর তোমার নাইদার কথাটা বলি, ইচ কখন বসি, ইচ কিন্তু প্রত্যেকটিকে বোঝানো হচ্ছে। যেমন তোমার এখানে ইচ অফ ইউ মাস্ট গেট আ প্রাইজ, তার প্রত্যেকটি শিক্ষার্থীকে কিন্তু বোঝানো হচ্ছে পৃথক পৃথকভাবে। আবার আয়দার সম্পর্কে একটু বলতে হবে, আয়দাটা কখন বসে। আয়দা দুটি বিষয়ে হয় এটি না হয় ওটি, হয় এটি না হয় ওটি, এরূপ অর্থে আমরা আয়দার কথাটি ব্যবহার করব। আয়দা, যেমন either of the two boys good। এখানে দেখো এই যে either of the two boys, এখানে কি ব্যবহার করবে, এখানে কি তুমি আর ব্যবহার করবে, আর ব্যবহার করা যাবে না, কারণ আমরা জানি যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পর অবশ্যই আমাদেরকে ভার্ব সিঙ্গুলার ব্যবহার করতে হয়। সুতরাং এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, ইজ ব্যবহার করতে হবে। একই সাথে তবে এই সেন্টেন্সটা অন্যভাবে লিখতে পারি, যেমন either Jamal or Hassan have come here। এখানে একটু বিষয় খেয়াল করবেন, যেহেতু আইদার এখানে বলছে যে আইদারটা কখন আমরা ব্যবহার করব, হয় এখানে এই সেন্টেন্সে দেখো, হয় জামাল না হয় হাসান, দুজনে কিন্তু একজনকে বোঝানো হবে, হয় এটি না হয় ওটি, দুটির একটিকে বাছাই করার জন্য আমরা এই আইদার নামক প্রোনাউনটি ব্যবহার করব। এদের উপর অবশ্যই ভার্ব ব্যবহার করতে হবে সিঙ্গুলার। সুতরাং এই হ্যাভের জায়গায় আমাদের ব্যবহার করতে হবে হ্যাজ। একইভাবে এই নাইদার কথাটা যখন ব্যবহার করবে, যে নাইদার অফ দ্য স্টুডেন্ট ইজ হয়ে যাবে, অর্থাৎ নাইদারটা বসে কখন, এটাও না ওটাও নয়, নাইদার ইউ নর হাসান ইজ কামিং হিয়ার। তাহলে দেখো এখানে কি হবে,
তোমার ব্যবহার করতে হবে যখন তোমার কি থাকবে, নাইদার থাকবে। নাইদার, আবারও বলছি, নাইদার এটাও না ওটাও না, এদের উপর ভার্ব সিঙ্গুলার ব্যবহার করতে হবে। এই অর্থে আমরা এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনগুলো ব্যবহার করতে পারি। এরপর আমরা ব্যবহার করব যে বিষয়টি শিখব সেটি হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি? রিলেটিভ প্রোনাউন খেয়াল করো, এখানে হু, হোয়াট, আর হচ্ছে দ্যাট, হুইচ। এই চারটি ডাব্লিউএস কোশ্চেন, অর্থাৎ এখানে দ্যাট বাদে এই চারটি তোমার শব্দ, এই চারটিকে বলছে তোমার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কি? রিলেটিভ প্রোনাউন কথার অর্থ কি? রি মানে ব্যাক। এই রি কথাটার অর্থ হচ্ছে, রি মানে ব্যাক, আর রিলেটিভ কথাটার অর্থ হচ্ছে রিলেশন। রিলেশন অথবা রিলেশনশিপ, সম্পর্ক। তাহলে আবার বলছি, রি কথাটার অর্থ হচ্ছে ব্যাক, পেছনের দিকে, আর রিলেটিভ কথাটার অর্থ হচ্ছে রিলেশন মানে সম্পর্ক। তাহলে কার সাথে সম্পর্ক? রিলেটিভ। রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন একটা প্রোনাউন যে প্রোনাউন দুটি বাক্যকে যুক্ত করে। আবার বলছি, রিলেটিভ প্রোনাউন হচ্ছে এমন একটি প্রোনাউন যে প্রোনাউনটি দুটি বাক্যকে যুক্ত করে, অথবা অন্যভাবে আমরা বলতে পারি তোমাদের সুবিধার্থে নিজের মতো করে বলতে পারি। এখানে এই যখন খেয়াল করো, যখন এই রিলেটিভ প্রোনাউনগুলো, রিলেটিভ প্রোনাউন বলতে এই কয়টা সবচেয়ে বেশি বহুল ব্যবহৃত শব্দ, বহুল ব্যবহৃত প্রোনাউন এগুলো হো, হোয়াট, দ্যাট, হুইচ। এই চারটা কিন্তু সবচেয়ে বেশি রিলেটিভ প্রোনাউন নামে পরিচিত। এই চারটি রিলেটিভ প্রোনাউন যখন কোনো নাউনের পরে বসে, আবার বলছি কোনো সেন্টেন্সের ভিতরে একটি নাউনের পর যখন এই রিলেটিভ প্রোনাউনগুলো বসে ওই পূর্ববর্তী নাউনকে নির্দেশ করবে, পূর্ববর্তী নাউনের সাথে একটা সম্পর্ক তৈরি করবে, তখন তাকে কি বলা হবে? রিলেটিভ প্রোনাউন বলা হবে। তাহলে বিষয়টা বুঝতে পারলাম, রিলেটিভ প্রোনাউন তারা দুটি সেন্টেন্সকে যুক্ত করা হয়, আর বিশেষ করে এই রিলেটিভ প্রোনাউনগুলো পূর্ববর্তী নাউনের সাথে সম্পর্ক রেখে পরবর্তী একটি বাক্যকে যুক্ত করে। উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টি একটু সহজ করে দিই। এর আগে একটু বলতে চাচ্ছি, এই যে হো, হোটা কখন ব্যবহার করবো আমরা? হোটা ব্যক্তির পরিবর্তে বলি, ব্যক্তির পরিবর্তে। তাহলে হো ব্যবহার করবো আমরা ব্যক্তির পরিবর্তে। ওটা হচ্ছে সাবজেক্টিভ রূপ, আবার এটা কি হয়েছে? অবজেক্টিভ রূপ হচ্ছে হোম। হোম, হোম মানে কাকে, মানে কাকে। আবার এটা তোমার পজিটিভ ফর্ম হচ্ছে হোস, মানে কার, কাদের, ইত্যাদি। তাহলে এই হোম প্রোনাউনটি কিন্তু তিনটি রূপ রয়েছে, একটি হচ্ছে হোম, আরেকটি হচ্ছে তোমার হো, আরেকটি হোস। এইভাবে এখন পরেরটা দেখো, হোয়াট। হোয়াট কোন একটা বিষয়কে, বিষয়ের পরিবর্তে বসে হোয়াট, টেল মি হোয়াট ইজ রাইট, যাহা সত্য সেটি আমাকে বলো। তাহলে কোনো বিষয় পরিবর্তে আমরা হোয়াট ব্যবহার করব, এটা হচ্ছে বিষয়। আর দ্যাট, খেয়াল করবে, ব্যক্তি অথবা বস্তু। দ্যাট ব্যক্তি অথবা বস্তু উভয় পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি। আর হুইচ, তোমরা যেটি বলো এখানে হুইচ, হুইচ শব্দটি এই রিলেটিভ প্রোনাউনটি শুধু কোনো প্রাণী, কোনো প্রাণীর পরিবর্তে বসে কোনো বস্তুর পরিবর্তে বসতে পারে ইত্যাদি। তাহলে প্রাণীর পরিবর্তে প্রাণী, বস্তু ইত্যাদি, অর্থাৎ জড় পদার্থের পরিবর্তে আমরা হুইচ ব্যবহার করতে পারি। তাহলে এই বিষয়টা, তাহলে এখন আমি কিভাবে ব্যবহার করব একটা সেন্টেন্স? যেহেতু আমি আগে বলেছি রিলেটিভ প্রোনাউন অবশ্যই দুটি বাক্যকে যুক্ত করে সম্পর্ক তৈরি করে। যেমন একটি সেন্টেন্স আমি লিখি, খেয়াল করো, দুটি সেন্টেন্সকে আমি রিলেটিভ প্রোনাউন দ্বারা কিভাবে যুক্ত করছি। যেমন আই
saw, I saw the boy, the boy was crying, the boy was crying। তাহলে এখানে দুটি সেন্টেন্স আমি লিখেছি কিন্তু, যে আমি একটি বালককে দেখলাম, ওই বালকটি কি করতেছিল, কাঁদতেছিল। তাহলে এই দুটি বাক্যকে যখন আমরা রিলেটিভ প্রোনাউন দ্বারা ব্যবহার করব, যেহেতু আমি জানি যে ব্যক্তির পরিবর্তে যখন দুটি সেন্টেন্সকে আমরা যুক্ত করব, ব্যক্তি যদি থাকে সেক্ষেত্রে আমরা কি করব, এই ব্যক্তির পরিবর্তে আমরা ব্যবহার করব হো, এটা সাবজেক্ট হিসেবে। তাহলে কি হবে, তাহলে আই স দা বয়। এখন এই যে বয়, তা বালকটার পরিবর্তে আমি কি ব্যবহার করব, রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব হো, যেহেতু এটা একটি ব্যক্তি এবং সাবজেক্ট হিসেবে আছে। আবার বলছি হো কিন্তু তিনটি রূপ রয়েছে, একটি তো হোজ, আরেকটি হোম, আরেকটি হচ্ছে তোমার হোজ। তাহলে এখন কোনটি ব্যবহার করব, যখন সাবজেক্ট হিসেবে থাকবে তখন আমাদেরকে ব্যবহার করতে হবে হো, হো ওয়াজ ক্রাইং, হো ওয়াজ ক্রাইং। তাহলে এই সেন্টেন্সটি দেখো, যে আমি বালকটিকে দেখলাম, যে আমি একটি বালককে দেখলাম যে বালকটি কি করতেছিল, কাঁদতেছিল। তাহলে এই সেন্টেন্সটি দেখা যায় দুটি সেন্টেন্সকে যুক্ত করলো এখানে হো দ্বারা। তো মজার বিষয় হচ্ছে, যেহেতু দ্যাটের ক্ষেত্রে বলা হচ্ছে দ্যাট, রিলেটিভ প্রোনাউনটি ব্যক্তি এবং বস্তু উভয় পরিবর্তে ব্যবহার করা সম্ভব, সেক্ষেত্রে তাহলে আমরা হোয়ের পরিবর্তে কিন্তু এখানে যদি মনে করি যে দ্যাট ব্যবহার করবো, তবুও কিন্তু সেন্টেন্সটি সঠিক পরিবর্ণ হবে। তাহলে এখানে তুমি যদি চাও দ্যাট ব্যবহার করতে পারো। বুঝতে পারছো বিষয়টি? আশা করি অবশ্যই বুঝতে পেরেছ। এবার দ্বিতীয় আরেকটি সেন্টেন্স তোমাদের জন্য। যেমন she bought a camera, the camera was beautiful, এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, দুটি সেন্টেন্স আমি এখানে লিখেছি, যে মেয়েটি, এখানে সি, তার মানে মেয়েটি একটি কম্পিউটার কিনেছিল, যে কম্পিউটারটি কি ছিল, এই কম্পিউটারটা ওয়াজ বিউটিফুল, কম্পিউটার কিন্তু খুব সুন্দর ছিল। তাহলে এই দুটি সেন্টেন্সকে আমরা যুক্ত করবো কি দ্বারা, একটি রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করতে পারি। তাহলে এই যে ক্যামেরার পরিবর্তে, যেহেতু ক্যামেরা একটা মানুষ নয়, ক্যামেরা হচ্ছে একটি জড় পদার্থ, একটি উপাদান, এই পদার্থের জন্য আমরা কি ব্যবহার করতে পারি, বস্তুর বিষয়ে পদার্থ, আর এই বস্তুর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি তাহলে হুইচ ব্যবহার করতে পারি, হুইচ। তাহলে লিখি she bought a camera which was beautiful, which was beautiful। তাহলে এখানে এই হুইচটা আমরা ব্যবহার করলাম, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, এই দুটি সেন্টেন্সকে রিলেটিভ প্রোনাউন দ্বারা যুক্ত করতে পারি। এখানে মজার বিষয় দেখো, এই হুইচটা একটা নাউনের পরিচিত করছে। আবার বলছি, রিলেটিভ প্রোনাউনটা কি করে একটি নাউনের পরিবর্তে বসবে, নাউনের পরে বসবে, নাউনের পরে বসে ওই পূর্ববর্তী নাউনকে নির্দেশ করবে। আর আরেকটি বিষয় হচ্ছে, এই রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্বটি তোমরা ব্যবহার করবে, সেটি কিন্তু তোমার এই রিলেটিভ প্রোনাউনের আগে যে তোমার একটা নাউন রয়েছে, এই নাউন অনুযায়ী তোমাকে ভার্ব ব্যবহার করতে হবে। এবার সর্বশেষ বিষয়, সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন মানে কি? মানে হচ্ছে পরস্পর ক্রিয়াশীল, পরস্পর ক্রিয়াশীল।
শিপ। তাহলে দেখো এই যে একাধিক নাউন, খেয়াল করো, এই রেসিপ্রোকাল প্রোনাউন কথার অর্থ হচ্ছে পরস্পর ক্রিয়াশীল সর্বনাম। তাহলে এটা সংজ্ঞাটা কি হবে? একাধিক প্রোনাউনের একে, কোন সেন্টেন্সে যখন একাধিক প্রোনাউনের একে অন্যজনের উপর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বোঝানোর জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় তাদের কি বলা হবে? তোমার এই রেসিপ্রোকাল প্রোনাউন। অর্থাৎ এক হাতে তালি বাজে না, দু হাত কিন্তু আমাদের লাগে। অর্থাৎ যখন কোনো ঝগড়া ফ্যাসাদ তৈরি করতে যাবে তখন একাধিক মানুষের প্রয়োজন হয়। তাহলে এই ক্ষেত্রে যেমন দুই ভাই ঝগড়া করে তখন কি হবে? দ্য টু বয়েজ আর মেকিং এ নয়েজ উইথ ইচ আদার। ঠিক এইভাবে আমরা ব্যবহার করি। এখানে মূলত রেসিপ্রোকাল প্রোনাউন বলতে দুটি শব্দকে বোঝায়। একটি হচ্ছে ইচ আদার, আর একটি হচ্ছে ওয়ান অ্যানাদার। রেসিপ্রোকাল প্রোনাউনের ক্ষেত্রে তোমার বেশি ব্যবহারের কোনো প্রয়োজন নেই, জটিলতা কিছু নেই। দুটি শব্দ মনে রাখবে এখানে, দুটি ফ্রেজ, ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার ব্যবহার করা হয় দুজনের মধ্যে আর অনেকের মধ্যে। আবার বলছি, রেসিপ্রোকাল প্রোনাউন বলতে এই দুটি ফ্রেজ কি বোঝানো হয়? ইচ আদার, ওয়ান অ্যানাদার। দুজন ব্যক্তি, দুজন বস্তুর ভিতরে বোঝাতে আমরা ব্যবহার করব ইচ আদার। আর একাধিক, দুইয়ের অধিক যখন কোনো ব্যক্তি বস্তু থাকে তখন আমরা ব্যবহার করব অনেকের মাঝে, অনেকের ভিতরে। বিষয়টা মাথায় রেখে একটি সেন্টেন্স দিচ্ছি যাতে তোমরা অতি সহজেই বুঝতে পারো। যেমন the two boys love each other. খেয়াল করে দেখো আরেকটা সেন্টেন্স, the 5 members of the family love one another. হ্যাঁ, দুটি সেন্টেন্স আমি লিখেছি। আশা করি এই দুটি সেন্টেন্স যদি তোমরা একটু খেয়াল করে দেখো তবে এই রেসিপ্রোকাল প্রোনাউন সম্পর্কে তোমাদের আর কোনো জটিলতা থাকবে না। আবার একটু বলছি, প্রথম সেন্টেন্সটি দেখো, দ্য টু বয়েজ। এখানে দুজন বালকের কথা বলা হচ্ছে। দুজন বালক কি করছে? লাভ ইচ আদার। দুজন বালকে একে অপরকে কি করে? ভালোবাসে। আর দ্বিতীয় সেন্টেন্স দেখা যায় একটি পরিবারের 5 জন সদস্য প্রত্যেককে কি করে? ভালোবাসে। তাহলে দেখা যায় এখানে 5 জন সদস্য, একাধিক, দুইয়ের অধিক। তাহলে এখানে আমি ব্যবহার করলাম ওয়ান অ্যানাদার। আর যখন দুজন ব্যক্তি ছিল তখন আমি ব্যবহার করেছি ইচ আদার। ঠিক এইভাবে আমরা এই তোমার প্রোনাউনগুলো বুঝে শিখতে পারি। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা আজকের ক্লাস থেকে প্রোনাউন সম্পর্কিত বিষয়গুলো জানতে পারলে। পরের ক্লাসে আমরা আর এই ক্লাসিফিকেশনগুলো নিয়ে আলোচনা করব না, আমরা পরবর্তী ধাপে আলোচনা করব কিভাবে বোর্ডের প্রশ্নগুলো সমাধান করতে পারি। অর্থাৎ পরবর্তী ক্লাসে আমরা চেষ্টা করব সলভ ক্লাস নিয়ে আনার জন্য। তো সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকের শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।